দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু। কাল আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সাক্ষ্য গ্রহণ। বিচার বিলম্বিত করার সুযোগ নেই, সর্বোচ্চ শাস্তি প্রদানের আবেদন। আসামি নিজে 164 দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজেই স্বীকার করেছে আদালতে। 8 দিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটিতে যুক্ত হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল। হাসপাতালের সাথে বেকারির অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখবে স্বাস্থ্য অধিদপ্তর। নবজাতকদের করুণ মৃত্যু রাষ্ট্রের সরকারের পক্ষে কি করার আছে, আইনগতভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো আমরা বলেছি। নতুন চেয়ারম্যান নিয়োগ ইস্যুতে ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা। লাঠিচার্জ, জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, আহত বেশ কয়েকজন। ঈদের লম্বা ছুটি শেষে পরিবার সহ ব্যস্ত নগরীতে ফিরলেন কর্মজীবীরা। আজই অনেকে যোগ দিয়েছেন অফিস আদালতে। 4 জেলার সড়কে ঝরল 8 প্রাণ। আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই দুগ্ধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে সরকার, জানালেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। সমৃদ্ধ বাংলাদেশ এবং নারীদের স্বনির্ভর করাই সরকারের লক্ষ্য। আমাদের টার্গেট থাকবে চাহিদা পূরণ করে কিভাবে আমরা বাইরে বিদেশে সেটি রপ্তানি করতে পারি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশু রামিসাকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরু করেছেন আদালত। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল। সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলো। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত করার সুযোগ নেই। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থাপন করি। সেই হিসাবে বিজ্ঞ আদালত আসামি পক্ষেও একজন স্টেট ডিফেন্স ছিলেন এবং তিনিও তার বক্তব্য রাখেন। আসামি নিজে 164 দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নিজেই স্বীকার করেছে আদালতে। তো সেই হিসাবে তার স্টেট ডিফেন্স যেহেতু এই মামলা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেই জন্য এখানে স্টেট ডিফেন্সের প্রয়োজন, সেখানে দেওয়া হয়েছে। কিন্তু সে চিরাচরিত নিয়ম অনুসারে যতটুকু বলা দরকার এতটুকু বলেছে। আমরা আরও তথ্য জানতে চাই। ট্রাইব্যুনালে আছেন আমার সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, বিচার কার্যক্রম শুরু এবং সাক্ষ্য গ্রহণের ব্যাপারে নতুন কি কি তথ্য আপনি জানতে পারলেন এবং এই বিষয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর তিনি কি বললেন? ছোঁয়া, প্রথমে আজকে শুনানিতে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু তিনি রামিসা হত্যার যে নৃশংস বর্ণনা, ধর্ষণের পর হত্যা, আলামত ধ্বংস, পালিয়ে যাওয়া থেকে শুরু করে সকল বর্ণনা তিনি আদালতে তুলে ধরেছেন। যদিও এখন অবসরকালীন ছুটি চলছে, তারপরও জনাকীর্ণ আদালতে সেখানে আইনজীবীরা উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে এক হৃদয় বিদারক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল আইনজীবীদের মাঝে। অনেকেই বলছিলেন যে এই যে ধর্ষণের পর হত্যার যে নৃশংসতা সীমা ছাড়িয়ে গিয়েছে, এরকম বলেই তিনি শুরু করেছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি সেখানে উল্লেখ করেছেন যে কীভাবে
কিভাবে রামিসাকে ধর্ষণ করা হয়, ধর্ষণের পর হত্যা করা হয় এবং পালিয়ে যাওয়া হয়, সেখানে তার স্ত্রী তাকে সহযোগিতা করেছেন, সেই অভিযোগগুলো তিনি অভিযোগপত্র থেকে একে একে পড়ে পড়ে শোনাচ্ছিলেন। পরবর্তীতে এই আসামিদের পক্ষে যিনি রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স রয়েছেন তিনি বলেছেন যে তড়িঘড়ি করে এই চার্জশিট দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং এই মামলায় তিনি ন্যায় বিচারের স্বার্থে তার মক্কেলের তিনি এই অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছিলেন। পরবর্তীতে আদালত সে অব্যাহতির আবেদন খারিজ করে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তিনি গঠন করেছেন এবং গঠন করে সেই বিচার শুরু করেছেন। আগামীকালকে থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সেখানে প্রথমেই হয়তো সাক্ষ্য দিবেন এই মামলার যিনি বাদী, অর্থাৎ রামিসার পরিবারের যারা সদস্য রয়েছেন তারাই শুরুর দিকে সাক্ষ্য দিবেন। এখানে 18 জন সাক্ষী রয়েছেন, তাদের মধ্যে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ, তদন্তকারী কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী। যদিও এখানে পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি বলছেন যে সর্বোচ্চ শাস্তির পাওয়ার যোগ্য তিনি, কারণ এখানে অকাট্য প্রমাণ রয়েছে তিনি যে হত্যা করেছেন, ধর্ষণ করেছেন। এখানে ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন, তারাও ফরেনসিক করেছিলেন এবং এছাড়া তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আসামি সোহেল রানা যে তিনি হত্যার পর ধর্ষণের পর হত্যা করেছেন। সব মিলিয়ে রাষ্ট্রপক্ষ বলছেন তারা সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন, তবে আসাম পক্ষের অর্থাৎ স্টেট ডিফেন্স যিনি রয়েছেন তারা বলছেন যে তারা ন্যায় বিচার পেলে এই মামলা থেকে তার পরবর্তী যেই ধাপগুলো রয়েছে সেই ধাপে তারা যাবে। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা অপরাধ, প্রকৃত দোষীরা যেন ছাড় না পায় তা নিশ্চিতে আইনি পরামর্শ দেওয়া হয়েছে, একথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়সাল সিদ্দিকীকে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। আরও জানান, প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দোষী চিহ্নিত হলে সে যেন আইনের ফাঁক ফোকর গলে বেরিয়ে যেতে না পারে, সেজন্য আইনগত পরামর্শ দিতে কাজ করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, আদ্দিন হাসপাতালে বেকারির অনুমোদন দিয়েছে পরিবেশ অধিদপ্তর, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা বেসরকারি হাসপাতালগুলো মানছে কিনা তা খতিয়ে দেখতে নিয়মিত হাসপাতালগুলোতে পরিদর্শন চলছে। এ সময় আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি জানান, গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া উচিত না, হামলার বিষয়েও খতিয়ে দেখা হবে। নবজাতকদের করুণ মৃত্যু, আসলে এটা নিয়ে আমার কাছে মূলত আইনগত বিষয়টি জানার জন্যই মাননীয় মন্ত্রী সাহেব একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। আমি সেই বৈঠকে আইনগতভাবে রাষ্ট্রের সরকারের পক্ষে কি করার আছে, আইনগতভাবে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো বলেছি। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি, ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়া, উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত জানাবো। অক্সিজেন না থাকলে 15 মিনিটের মধ্যে মারা যায় যে কোনো মানুষ, এমন মত চিকিৎসকদের। আদ্দিনের 6 নবজাতক লড়াই করেছে কমপক্ষে 5 ঘন্টা। ফলে কেবল এসি বন্ধ নয়, শিশু মৃত্যুর পেছনে আরও কারণ থাকতে পারে বলে মনে করছেন তারা। এছাড়া হাসপাতাল ও বেকারি একই সাথে থাকার সুযোগ নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জানান, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছরের আরিয়ান 26 মে ভয়াবহ রাতে সেও ছিল আদ্দিন হাসপাতালে। অসুস্থ ছিল পরের 2 দিন। আরিয়ান সুস্থ হলেও বেঁচে ফিরতে পারেনি তার 2 মামাতো ভাই। সদ্য ভূমিষ্ঠ যমজ ছেলেদের হারিয়ে শোকাহত পুরো পরিবার। সেদিন রোগীর স্বজনের অনুরোধে এসি বন্ধ করা হয়েছিল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রাত 12টা থেকেই অস্বস্তি বোধ করছিলেন শিশু ওয়ার্ডে থাকা স্বজনরা। রাত 2টা থেকে অসুস্থ হতে থাকে শিশুরা। বেডে যে এরকমের সমস্যা ছিল তারা তো আমাদেরকে সরিয়ে দেবে, তারা তো তাও করলো না। তারপর আমাদের বাচ্চাগুলো অসুস্থ, তারা সামনে আগেই আসলো না, তাদের তো আমরা কোনো সেবাই পাইনি। 2 বার বমি করছে, এরপর আস্তে আস্তে বাচ্চার শরীর ছাইড়ে দেওয়া, যেরকম ব্রয়লার মুরগি জবাই দিলে যেরকম দাপড়ায় না, এরকম দাপড়াইতে বাচ্চাটি মারা গেছে। নিস্তেজ হয়ে পড়ার পাশাপাশি নীল হতে থাকে শিশুদের শরীর। এক পর্যায়ে বমি করে এক শিশু। ছুটোছুটি করেও চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। পরে এনআইসিইউতে নিয়ে যান পরিবারের সদস্যরাই। একটা বাচ্চা নিয়ে গেছে, হ্যাঁ বাচ্চা দুটোটাই বমি করছিল। দোনো বাচ্চা এরকম করে কুলে লইছে, মিটমিটে আসে চায়, আমি বাবা করে ডাক দিছি, দোনো বাচ্চা সুস্থ। সেদিন আর কি হয়েছিল যে কারণে ভয়ানক পরিস্থিতিতে পড়ে ওয়ার্ডে থাকা 6 শিশু? এসি বন্ধ হয়ে যাওয়ায় বদ্ধ ঘরে অক্সিজেন স্বল্পতা কি মূল কারণ?
যদি এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে থাকে যেখানে সামান্যতম অক্সিজেনও নেই, তাহলে তার ব্রেনের পার্মানেন্ট যে সেলগুলো আছে সেই সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করে। আলটিমেটলি 15 মিনিট পরে সেই জায়গাতে, যে জায়গাতে একেবারে অক্সিজেন নেই, সেখানে একটা মানুষের সার্ভাইভ করা অথবা বেঁচে থাকাটা অনেকটাই অসম্ভবের পর্যায়ে চলে যায়। 27 মে ভোর 6টা থেকে 8টার মধ্যে মারা যায় শিশুরা। তার মানে 15 মিনিট দূরে থাক, অন্তত 5 থেকে 7 ঘন্টা বেঁচে ছিল তারা। এসি বন্ধ হলেও দরজার নিচে ফাঁকা বা মাঝে মাঝে দরজা খোলা কিংবা ছোটখাটো ভেন্টিলেশনে অক্সিজেন সরবরাহ ছিল। তবে কি অন্য কোনো গ্যাস বা বিষাক্ত কিছু ছিল সে ওয়ার্ডে? ভুক্তভোগীর পরিবার বলছে রাত থেকেই ওষুধের মতো গন্ধ পাচ্ছিলেন তারা। গন্ধ একটা লাগছে, কিন্তু আমরা ওটা বুঝতে পারিনি, বুঝতে পারছি মনে করছি মেডিসিনের গন্ধ। গন্ধর মতন কিরকম একটা গ্যাস বিলে আহে বিচ্ছিরি। আর ওই দিন গিয়ে মনে করেন রাত্রে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। 30 মে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি তাদের নয়। খোঁজ নিয়ে দেখা যায় হাসপাতাল ভবনে কোনো বেকারির নিবন্ধন নেই। তবে এর ঠিক পাশের ঠিকানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিবন্ধিত বেকারি আছে। সেখানে থাকা আদ্দিন মেডিকেল কলেজ, মহিলা কলেজ, নার্সিং ইনস্টিটিউট সহ সবগুলো ভবনের ফ্লোরে আন্তঃযোগাযোগ আছে, অনেকটা একই ভবনের আদলে। আমরা কিন্তু ক্লিনিকের পারমিশন দিই, বেড, স্কোয়ার ফিট, স্টাফ, নার্স, ডাক্তার, এর সাথে ইন এডিশন কিন্তু পরিবেশের ছাড়পত্র লাগে, ফায়ারের ছাড়পত্র লাগে, আর অনেক ছাড়পত্র লাগে, সিটি কর্পোরেশনের কিছু ছাড়পত্র লাগে, আপনি কোথায় এটা করছেন, এই যাবতীয় কিছু। এখন সব বিষয়ে কিন্তু উত্তর আমাদের কাছে নেই, সব দেখা সম্ভব না। প্রথম ডে 0 থেকে আমরা বলতেছি যে এরিয়া ইজ সাফোকেটিং। নিয়ম অনুযায়ী নিবন্ধনের আগে মাঠ যাচাইয়ের কথা কলকারখানা অধিদপ্তরের। মাঠ যাচাই না করে যারা নিবন্ধন দিয়েছেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন এবং প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলেও মনে করেন তিনি। দীর্ঘ 19 বছর সরকারি চাকরি করার পর 2005 সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকালে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকা। ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আপত্তির মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। 24 মে ব্যাংকটির চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিলে ঝুঁকিতে পড়বে আমানত, প্রশ্নবিদ্ধ হবে ব্যাংকটির সুশাসন। ইসলামী ব্যাংকের থেকে ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, এখনো আবার সেই অবস্থায় ফিরে আসতে চাইতেছে। 20 সালে যে গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের থেকে বিতাড়িত করা হয়েছে, এই গভর্নরকে আবার এখানে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে আপনারা আপনাদের প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের সাথে কথা বলে দিব। কিন্তু তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। আমরা বর্তমান অবস্থা জানার চেষ্টা করব। সহকর্মী আলমগীর হোসেন খোঁজ খবর রাখছেন। আলমগীর, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা দেখছেন? আন্দোলনকারীরা কি এখনো সেখানে অবস্থান করছেন কিনা? আমি ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় দিলকুশা, তার সামনে অবস্থান করছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন উপস্থিতি রয়েছে এবং যারা
গ্রাহক সচেতন ফোরামের ব্যানারে আন্দোলন করছে তাদের অবস্থানও রয়েছে এবং তারা মূলত নতুন যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খোরশেদ আলম তাকে এই ইসলামী ব্যাংকে প্রবেশ প্রতিহত করার জন্য সকাল 9টার সময় তারা আসলে ইসলামী ব্যাংকের সামনে এসে জড়ো হয় এবং তাদের অবস্থান এখনো অব্যাহত রয়েছে। তারা প্রথমে ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে তার সামনেই ছিলেন, পরে সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং সরিয়ে দেওয়ার সময় পুলিশ তাদের আসলে মৌখিকভাবে এখান থেকে সরে যাওয়ার জন্য বললেও তারা সরে না যাওয়ায় পুলিশ একসময় তাদেরকে বল প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেন এবং সরিয়ে দেওয়ার পরে তারা ইসলামী ব্যাংকের যে প্রধান কার্যালয় রয়েছে তার দুই পাশে অবস্থান নিয়েছে এবং অনেকেই অলিগলিতে রয়েছেন। তারা মূলত ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে খোরশেদ আলম তাকে কোনোভাবে এই ব্যাংকে প্রবেশ করতে দিতে চান না। তাদের বক্তব্য হচ্ছে যে এই খোরশেদ আলম বিগত সরকারের সময় সুবিধাভোগী এবং যে এই সময় যে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো লুটপাট হয়েছে সেই লুটপাটের সহযোগী হিসেবে তিনি আসলে দায়িত্ব পালন করেছেন এবং সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি যদি আবারও এই ব্যাংকে প্রবেশ করে তাহলে এই ব্যাংকে আবার নতুন করে লুটপাট হতে পারে, এতে গ্রাহক এবং যারা আমানতকারী রয়েছে তাদের যে আমানত রয়েছে তাই সেটি আবার ঝুঁকিতে পড়তে পারে এবং ইসলামী ব্যাংকের উপরে সাধারণ গ্রাহকদের সাধারণ আমানতকারীদের আস্থা সেটিও উঠে যেতে পারে। এই আশঙ্কায় আসলে যারা আমানতকারী রয়েছে তাদের ব্যানারে এখানে আন্দোলন হচ্ছে, এটি অব্যাহত রয়েছে এবং এর মাঝে তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে নতুন যে চেয়ারম্যানের নিয়োগ বাতিল, গভর্নরের পদত্যাগ এবং যে ছুটিতে যে এমডিকে বাধ্যতামূলক ছুটিতে বুঝতে পেরেছি আলমগীর, অনেক ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদুল আজহা ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন প্রশাসনিক এবং সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন প্রধানমন্ত্রী। জানা গেছে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর 1:30টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা রয়েছে। দুপুর 2টায় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির উন্নয়নে করণীয় নির্ধারক বিষয়ক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন নগরবাসী ও কর্মজীবী মানুষ। সড়ক, নৌ ও রেলপথে ফিরছেন নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে এবার ব্যস্ত নগরে ফেরার পালা ঢাকাবাসীদের। সকালে কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ দেখা যায়, প্রতিটি ট্রেনেই ছিল মানুষের ভিড়। আজ ছুটির শেষ দিন হওয়ায় অনেকে পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন, কারো আবার অফিস খুলে গেছে তাই ঢাকায় ফেরা। এবারের ঈদযাত্রা অন্যান্য বারের তুলনায় স্বস্তিদায়ক ছিল। ঈদযাত্রা এবার ভালো, এবার ব্যবস্থাপনা চমৎকার হয়েছে বিগত দিনগুলো থেকে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছি। প্রায় 10 ঘন্টা পাঠাগুলো ফুলে গেছে, একটা সিট নেই। একটা 10 ঘন্টা একটা মানুষ দাঁড়ায় কি আসতে পারে? এদিকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও যানজট নেই কোথাও। সড়ক মহাসড়কে কোনো যানজট না থাকায় স্বস্তিতেই নিজ নিজ কর্মস্থলে যোগ দিচ্ছেন নগরবাসী। সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশও। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রীর চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানী আবার তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন সবাই। লঞ্চেও স্বস্তি নিয়ে রাজধানী ফিরছেন কর্মজীবীরা। জানান, লম্বা ছুটি হওয়ায় পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন অনেকে। এবার ছুটির শেষেও কোনো ঝুঁকি ঝামেলা ছাড়াই ফিরলেন ঢাকায়। বেশিরভাগ যাত্রী জানান, কোথাও বাড়তি ভাড়া আদায় করা হয়নি। সার্বিক ব্যবস্থাপনাও ছিল বেশ সন্তোষজনক। বৈরী আবহাওয়া আর দুর্ঘটনার কথা মাথায় রেখে এই ঈদে বেশ তৎপর ছিলেন কোস্টগার্ড সদস্যরা। আসার সময় তো বাসে আসার কথা ছিল, বাসে একেবারে বিজি, লাস্টের দিকে 2টা সিট পাচ্ছিলাম, পরে আবার লঞ্চ টার্মিনাল ব্যাক করলাম, এই জন্য লঞ্চে করে আসতে হলো। হ্যাঁ, খুব সুন্দরভাবে আসছে। লঞ্চে অনেক ভালোভাবে আসা গেছে। প্রথমবারও আইনের লোকরা ছিল, তারা আমাদেরকে ভালোভাবে নিরাপদভাবে নামাইছিল। যাওয়ার সময় কোনো ঝামেলা হয়নি, ঈদে আসার সময় হয়নি। আমাদের ঈদ সুন্দরভাবে কাটছে, আমরা যাতায়াত করতে পারি সুন্দরভাবে, কোনো ঝামেলাই হয়নি। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8 জন, আহত হয়েছেন কয়েকজন। পুলিশ জানায়, চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দুং এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয় বিআরটিসি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেলের 2 আরোহীর। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। খবর পেয়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে।
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মারা গেছেন 3 জন। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। পুলিশ জানায় সকালে মোটরসাইকেলে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন জীবন, হীরা ও সাইফুল। আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক চাপা দেয় বাইকটিকে। এতে ঘটনাস্থলেই নিহত হন জীবন ও হীরা। পরে আহত সাইফুল রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া জয়পুরহাট ও গোপালগঞ্জের সড়কে প্রাণ গেছে আরও 3 জনের। ফজরের নামাজের পর 3 জন মোটরসাইকেল নিয়ে সিংড়ার উদ্দেশ্যে রওনা দেয়। বন্দর এলাকায় মারাত্মক অ্যাক্সিডেন্টে 3 জনই নিহত হয়। আমাদের এলাকায় একবারে শোকাবহ পরিবেশ, একই সাথে 3 ভাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। এনারা সবাই খুব ভালো ছেলে ছিল। ভর্তি ট্রাকের সাথে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পটেই 2 জন মারা যায়, আরেকজন রাজশাহী চিকিৎসা পুরো অবস্থায় মারা যায়। দর্শক, আদ্দিন হাসপাতালের এই মুহূর্তের অবস্থা একটু জেনে আসতে চাই। সেখানে আছেন আমার সহকর্মী হাসান মেজবা। হাসপাতালের সার্বিক পরিস্থিতি আজকে কেমন দেখছেন, সে সাথে তদন্তে নতুন কিছু জানা গেল কিনা? গত মাসের 27 তারিখে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যে একটি দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে, 6 নবজাতকের মৃত্যু হয়েছে। এরপরই মূলত এই হাসপাতালে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। যারা রোগী আছেন, রোগীর স্বজন আছেন, তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে যে পরবর্তীতে বিষয়টি কি হয়, কিংবা তারা কোনো ধরনের অব্যবস্থাপনার মধ্যে পড়েন কিনা, সেই ভীতি এখন পর্যন্ত আছে, যদিও সেটি বেশ খানিকটা কেটেছে। আর এর পাশাপাশি তদন্তের যে বিষয়টি, তদন্ত আসলে 3টি প্রতিষ্ঠান তদন্ত করছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটির প্রতিবেদন তৈরির জন্য যারা সদস্য আছেন, কমিটির সদস্য, তারা কাজ করছেন। তারা এই মুহূর্তে যারা ভিকটিম আছেন, অর্থাৎ মারা যাওয়া 6 শিশুর পরিবারের সঙ্গে তদন্ত কমিটি কথা বলছে এবং রিপোর্ট বলা চলে যে প্রায় শেষের দিকে 3 তারিখে এই রিপোর্ট তারা মন্ত্রণালয়ে জমা দেবেন। পাশাপাশি সিআইডির পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই কমিটি কাজ করছে, তারা হয়তো সময় মতো তাদের প্রতিবেদনটি জমা দিবে এবং এই হাসপাতালের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে, সেটিরও হয়তো অল্প সময়ের মধ্যে সেই প্রতিবেদনও পাওয়া যাবে। তবে সব মিলিয়ে এখনও আসলে বিষয়টি স্পষ্ট নয় যে কেন 6 শিশুর মৃত্যু হয়েছে বা কী ঘটেছিল, সেটি আসলে তদন্ত রিপোর্ট প্রকাশের পরই জানা যাবে। অনেক ধন্যবাদ মিসবা আপনাকে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই দুগ্ধ উৎপাদন বাড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নেবে সরকার, বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের লক্ষ্য। খামারের ক্ষেত্রে যদি নারীরা উদ্যোগী হন, সেক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আলোচকরা বলেন, দুগ্ধ উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় এখনও ঘাটতি আছে। সরবরাহ ব্যবস্থায় দুর্বলতা, পশু খাদ্যের উচ্চ দাম, সংরক্ষণ সংকট ও খামারিদের ন্যায্য মূল্য না পাওয়াই ঘাটতির বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি, শীতলীকরণ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনা উন্নত হলে দুগ্ধ খাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব। এই দুধ উৎপাদনে যাতে আমাদের চাহিদা অনুযায়ী এখন আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের টার্গেট থাকবে চাহিদা পূরণ করে কিভাবে আমরা বাইরে বিদেশে সেটি রপ্তানি করতে পারি। সরকার কোনো জনতুষ্টবাদী সিদ্ধান্তে বিশ্বাসী নয়, বরং দেশের স্বার্থে দীর্ঘমেয়াদী কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে এআই ছবির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, এমন দাবি করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বলেন, সিটি কর্পোরেশন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে। তেজগাঁও পলিটেকনিক মাঠ পশুর হাটে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পশুর হাটগুলো থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁশের খুঁটি অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। উত্তর সিটির পশুর হাটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে,
এমনটা জানিয়ে প্রশাসক বলেন এরই মধ্যে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত গাছ পুনঃপ্রতিস্থাপন করেছে ডিএনসিসি। এছাড়া সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্পাঞ্চলে 5 বছরে 5 লাখ গাছের চারা রোপণ করা হবে। সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ছবি ব্যবহার করে তারা মেট্রো রেলকে প্রশ্নবিদ্ধ করেছিল। মেট্রো রেলের যেই গাছগুলো ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছিল সেটি কিন্তু আমরা অলরেডি সেখানে লাগিয়ে আমরা একটা পরিবেশের সৃষ্টি করেছি। আগের চেয়ে মেট্রো রেল উত্তরার অনেক অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে। অপরিকল্পিত নগরায়নের চাপে নতুন ঢাকা পরিণত হচ্ছে পুরনো ঢাকায়। দিন দিন আরও ঘিঞ্জি আর ঘনবসতিপূর্ণ এলাকায় পাল্টে যাচ্ছে উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বাউনিয়া সহ বর্ধনশীল শহর। অভিযোগ তদারকি প্রতিষ্ঠান রাজুক কর্মকর্তারাই অবৈধ নির্মাণের সহযোগী। তবে ভবিষ্যতে কঠোর অবস্থানের কথা জানান রাজুক চেয়ারম্যান। নগর পরিকল্পনাবিদরা বলছেন বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে থাকা ঢাকাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। নাইদ হোসেনের ক্যামেরায় ফয়সাল মাহমুদের রিপোর্ট। উত্তরখান, দক্ষিণখান সহ বেশ কিছু এলাকাকে ঢাকা উত্তর সিটির আওতায় আনা হয় 2016 সালে। লক্ষ্য ছিল পরিকল্পিত নগরায়ন। বলা হয়েছিল নতুন অঞ্চলকে গড়ে তোলা হবে পরিকল্পিতভাবে। তবে এখনকার অবস্থা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘোষণা আর বাস্তবতার ফারাক। দক্ষিণখানের মুজাফফর চৌধুরী রোড, সরু রাস্তা ধরে সামনে এগুতেই চোখে পড়ে সুউচ্চ নির্মাণাধীন ভবন। রাজুকের নীতিমালা অনুযায়ী 10 তলা ভবন নির্মাণে বাড়ির সামনে থাকতে হবে 20 ফুটের বেশি চওড়া রাস্তা। এখানে কি তা আছে? যদি না থাকে তাহলে কিভাবে রাজুকের অনুমোদন পেল এই বাড়িটি? রাজুকের ভবন নির্মাণ নীতিমালা বলছে কোথাও ভবন নির্মাণ করতে হলে অবশ্যই ভবনের সামনের অংশে 5 থেকে 7 ফিটের মতো জায়গা খালি রাখতে হবে। তবে এই 10 তলা ভবনের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে প্রায় 5 ফিটেরও কম জায়গা রেখে তারা ভবনটি নির্মাণ করেছেন। ফলে এখানে সুস্পষ্ট রাজুকের যে নীতিমালা তার লঙ্ঘন দেখা যায়। আপনারা কি অনুমোদন পাওয়ার কথা? এখানে তো 20 ফুট রাস্তা ছাড়া আপনি রেকর্ড করেন নাকি? রেকর্ড করলে তো না, 20 ফুট রাস্তা দেখাইয়ে নিছি। কালের পরিক্রমায় দিনকে দিন বসবাসের অযোগ্য হতে থাকা পুরান ঢাকার দৃষ্টান্তেও টনক নড়েনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। 70-এর দশকের পর থেকে বাড্ডা, রামপুরা ছাড়িয়ে এসব এলাকায় বাড়তে থাকে বসতি। নজরদারির অভাবে এখন তা পরিণত হচ্ছে ইট সুরকির জঞ্জালে। নেই মাঠ, সবুজায়ন কিংবা দম ফেলার 5 ফুট খোলা জায়গা। রাজুক থেকেও আসে বা সিটি কর্পোরেশন লোক আসার পরেও আমার মনে তারা দেখার পরে হয়তো বা কিছু টাকার বিনিময় আছে না, তারা কিন্তু চলে যাচ্ছে। তার মধ্যে কি যে নিয়ম দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু থেকেই যাচ্ছে। যার কারণে আজকাল দেখেন আমি পরবর্তীতে এখন রাস্তাগুলো যদি বড় করতে চাই বড় করতে পারছে না। অভিযোগ উদাসীন রাজুক। এর সুযোগ নিয়ে অসংখ্য অবকাঠামো নির্মাণ হচ্ছে নিয়মের তোয়াক্কা না করেই। ইমারত বিধিমালা কেউ মানছে না, দেখা যাচ্ছে 10 ফিট রাস্তার পাশে 10 তলা 12 তলা ভবন করছে। তাহলে রাজুক সেখানে কেন সময় মতো ইন্টারভিন করছে না? তাহলে কি হবে, যখন আগুন লাগবে এইসব ভবনগুলোতে তখন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে না। নগর পরিকল্পনাবিদ আদিলুর রহমান খান বলছেন দায় নিতে হবে সিটি কর্পোরেশন ও রাজুককে। আধুনিক কাঠামোয় আনতে হবে উন্নয়ন নিয়ন্ত্রণের মাধ্যমে। তা না হলে পুরনো ঢাকার মতোই অবস্থা হবে নতুন এই অঞ্চলের। রাজুকও যাচ্ছে না সেখানে, সিটি কর্পোরেশনও যাচ্ছে না। নজরদারি বাইরে একটা আরও অতি ঘন নগর, যেটা আমরা পুরান ঢাকায় দেখেছি। তার মানে নতুন আরেকটা পুরান ঢাকার মতো পরিবেশ, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা নাই, ড্রেনেজ নাই, রাস্তাঘাটে চলাচলের পরিবেশ নাই। তাহলে আমাদের এই ধরনের অপ্রস্তুত একটা শহরকে কেন আমরা বর্ধিত করলাম, যার ফলে সেখানে নগরায়নের চাপটা আরও বেড়েছে। অবশ্য তদারকি প্রতিষ্ঠান রাজুকের চেয়ারম্যান বলছেন অপরিকল্পিত নগরায়ন সকলের সম্মিলিত ব্যর্থতার ফল। বাড়াতে হবে মানুষের সচেতনতা। অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে বলেও দাবি তার। এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি পরিকল্পনার মধ্যে আনাটা খুব সহজ ছিল। এখানে রাজুকেরও দুর্বলতা আছে, অন্যান্য সংস্থাগুলোরও দুর্বলতা আছে। এটা একটা মানে সমন্বিত দুর্বলতা, সমন্বয়হীনতাটাকে আমি বলি সমন্বিত। মানে কেউ আসলে আমরা এগুলোর দিকে কোনো দৃষ্টিপাত করি না। 20 বছর আগে ঢাকার বাসিন্দা ছিল 1.5 কোটির মতো, এখন তা প্রায় দ্বিগুণ। বাসযোগ্য মহানগরী গঠনে বাস্তবায়ন করতে হবে মহাপরিকল্পনা। পরিকল্পিত নগরায়নের কথা বলা হলেও নিয়মনীতির তোয়াক্কা না করেই গড়ে ওঠা
কংক্রিটের জঞ্জাল ক্রমশই গিলে খাচ্ছে নতুন এই অঞ্চলটিকেও। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে অন্যতম বাধা বিশৃঙ্খল স্থাপনা নির্মাণ। তাই অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের পাশাপাশি নতুন এই অঞ্চলটিকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে হামু উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে প্রাণ গেছে আরও 2 শিশুর। এ নিয়ে হামু উপসর্গ নিয়ে সিলেটে মৃত্যু হলো 61 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 78 জন। মোট চিকিৎসাধীন 256 জন রোগী। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 38 জন। মোট চিকিৎসাধীন 102 জন। এছাড়া বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমার টিকা আমরা এবার দিছেন করি, আমার তো জানা নাই। আমরা বাড়িতে একটা মানুষের আমার টিকা দিছে। ওই হিসাবে আইসি সাতকলিয়া হসপিটাল, ওখান থেকে ওরা হটাই দিছে ওখানে। না ইয়া দেখা যায় কেন একটা রোগ বাঁচেছে, যেটা হাম বেমার। চোখ দিয়ে পানি পড়ে, তারপরে বমি, তারপরে ওই তো বুড়া বার হয়েছে। এরপর তো অবস্থা খারাপ করে মেডিকেল নিয়ে এলাম। লেবাননের দক্ষিণে আরও ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। নানা দিক থেকে একযোগে স্থল অভিযান জোরদার করে বাফার জোন তৈরির চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। পাল্টা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় ইসরায়েলের কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি তাদের। সেনাদের একাধিক ঘাঁটি লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে। এদিকে লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। চলছে একের পর এক বিমান হামলা। বিভিন্ন দিক থেকে অগ্রসর হয়ে লেবাননের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। আরও গভীরে প্রবেশ করছে স্থলবাহিনী। রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত 35 জনের বেশি। লিতানি নদী পাড়ি দিয়ে ঐতিহাসিক বিউফোর্ড দুর্গের নিয়ন্ত্রণ নেওয়ার পর অভিযানের পরিধি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমি লেবাননের রণকৌশল সম্প্রসারণের জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছি। আমাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে, বিউফোর্ড দুর্গ দখল করেছে। এখন নির্দেশ হলো হিজবুল্লাহ নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে আমাদের অবস্থান জোরদার করা। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের আকাশসীমায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবিও করেছে। সংঘাত বৃদ্ধির সাথে সাথে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগও। লেবাননে সামরিক উত্তেজনার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান করেছে প্যারিস। ইসরায়েলকে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, কাতার ও মিশর। সংঘাত কমাতে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। মার্কিন প্রস্তাব, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করবে হিজবুল্লাহ। বিনিময়ে বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান আর না বাড়ানোর প্রতিশ্রুতি দেবে ইসরায়েল। তবে নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বিশ্বকাপে মাঠে নামার আগে ঘরের মাঠে দারুণ এক জয় পেল জার্মানি। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে প্রীতি ম্যাচে ফিনল্যান্ডকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে 4 বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই ফিনল্যান্ডকে চেপে ধরে জার্মানরা। 34 মিনিটে জোশুয়া কিমিখের কর্নার থেকে হেডে জার্মানিকে এগিয়ে নেন ডেনিস উন্ডাফ। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিকরা। 48 মিনিটে উন্ডাফের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোহিয়ান ভেয়েটস। 57 মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পান উন্ডাফ। আর মিনিট 6 পরেই বায়ার্ন তারকা জামাল মুসিয়ালা ফিনল্যান্ডের জালে শেষ ব্রেকটি পতলে 4-0 গোলের বড় জয় নিশ্চিত হয় জার্মানির। আগামী 14 জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। জাতীয় দলে আর ফেরা হলো না লুইস সুয়ারেসের।
তাকে ছাড়াই 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন উরুগুয়ে। অবসর ভেঙে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও জায়গা পাননি উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বাদ পড়েছেন আরেক অভিজ্ঞ উইঙ্গার নাহিয়াতান নান্দেসও। তবে দলে আছেন ফেদেরিকো ভালভের্দে, রোনাল্ড আরাউহো এবং আক্রমণ ভাগের ভরসা দারউইন নুনেস। আগামী 15 জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে 2 বারের চ্যাম্পিয়নরা। এইচ গ্রুপে তাদের অন্য 2 প্রতিপক্ষ কেপ ভার্দে ও স্পেন। নিউ ইয়র্কের বুকে $107 কোটি বিশ্বকাপের অন্যতম ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম, যেখানে মিশে আছে লিওনেল মেসির 2016 সালের সেই কান্না আর অবসরের ট্র্যাজেডি। আবার এখানেই আগামী 14 জুন নতুন মিশন শুরু করতে যাচ্ছে হেক্সা মিশনের ব্রাজিল। এই মাঠেই পর্দা নামবে এবারের বিশ্বকাপের। নিউ জার্সি এবং নিউ ইয়র্কের স্কাইলাইনের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ডিম্বাকৃতির মেটলাইফ স্টেডিয়াম। 2026 বিশ্বকাপের ফাইনাল সহ মোট 8টি ম্যাচের হোস্ট এই ভেন্যু। আমেরিকান ন্যাশনাল ফুটবল লিগ NFL এর 2 চিরপ্রতিদ্বন্দ্বী দল নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটসের হোম গ্রাউন্ড হিসেবেই পরিচিত স্টেডিয়ামটি। 2005 সালে নিউ ইয়র্ক জেটস নিজস্ব স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করে ম্যানহাটনে। সেটি ব্যর্থ হলে পরবর্তীতে 2007 সালে এই 2 চিরপ্রতিদ্বন্দ্বী দল যৌথ উদ্যোগে তৈরি করেন ভেন্যুটি। ফুটবল ইতিহাসে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর একই হোম ভেন্যুর অনন্য উদাহরণও এটি। কিন্তু একই মাঠে যেহেতু 2 প্রতিদ্বন্দ্বী খেলবে, তাহলে স্টেডিয়ামের রং কি হবে এ নিয়েও চলে তর্কযুদ্ধ। কারণ জায়ান্টসের রং নীল আর জেটসের সবুজ, যার কারণে মেটলাইফকে ডিজাইন করা হয়েছে নিউট্রাল ব্যাকড্রপে। বাইরের অংশে বিশালাকার লুভার আর অত্যাধুনিক LED লাইটিং। যখন জায়ান্টসরা খেলে তখন পুরো স্টেডিয়াম ছেয়ে যায় নীল আলোয়, আর জেটস যখন খেলতে নামে রূপ নেয় সবুজে। যদিও বিশ্বকাপের জন্য এটি সাজানো হয়েছে একেবারেই ভিন্ন রঙে। 2010 সালে নিউ মিডল্যান্ডস স্টেডিয়াম নামে এটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে 2011 সালে মেটলাইফ ইন্স্যুরেন্স এর স্বত্ব কিনে নিলে নামকরণ করা হয় প্রতিষ্ঠানটির নামে। $160 কোটি নির্মিত এই ভেন্যুটি তখন ছিল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা 82,500 জন। প্রায় 7,000 টন আবর্জনা ও ল্যান্ডফিলের ধ্বংসাবশেষ রিসাইকেল করে ব্যবহার করা হয় এর ভিত্তি তৈরিতে। তবে ফিফার বাণিজ্যিক নিয়মের কারণে বিশ্বকাপের সময় এই ভেন্যুটির নাম হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম হিসেবে। এই মাঠেই 2016 সালে কোপা আমেরিকা সেন্টেনারিওর ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। পেনাল্টি মিস করার পর মেসির সেই কান্নারত ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। পরবর্তীতে অবশ্য অবসর ভেঙে ফিরে 2022 কাতার বিশ্বকাপ জয় করেন LM10। 14 জুন মরক্কোর বিপক্ষে এই ভেন্যুতে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। যদিও এবার এই মাঠে কোনো ম্যাচই নেই আর্জেন্টিনার। এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল। সাংস্কৃতিক মিলন মেলা, যাতায়াত সহ সার্বিক বিবেচনায় ফাইনালের জন্য এই ভেন্যুটি পছন্দ ছিল ফিফার, যেখানে 19 জুলাই সোনালী ট্রফি উঁচিয়ে ধরার লড়াইয়ে এখন 48 দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী আহমেদ রেজা। সাথেই থাকুন।